আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় অ্যাকাউন্টিং ফর লিজ, ইজারা সংক্রান্ত হিসাব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টি বিবিএ থার্ড ইয়ার অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের চতুর্থ অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছর বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন আসে। এই অধ্যায়ের অঙ্কগুলি সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি মাত্র 2টি ফরম্যাটে ভাগ করে দিয়েছি। ফরম্যাট নাম্বার 1 অ্যাকাউন্টিং ফর লিজ, ফরম্যাট নাম্বার 2 লিজ ফাইন্যান্সিং। এই অধ্যায়ের অঙ্কগুলি করার পূর্বে এই অধ্যায়ের বেসিক সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তাহলে চলুন আমরা বেসিক ধারণাটি জেনে আসি। সেক্ষেত্রে লিজ লিজ হলো এমন একটি চুক্তি যে চুক্তির বিনিময়ে কারোর কোনো সম্পত্তি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করার অনুমতি লাভ করা, এটি হলো লিজ। লিজ হলো দুই প্রকার, একটি হলো অপারেটিং লিজ আর এটা হলো ক্যাপিটাল লিজ। অপারেটিং লিজ বলতে বুঝি যে লিজ চুক্তিতে শুধুমাত্র ভাড়ার বিনিময়ে সম্পত্তির জীবনকালের কিছু অংশ সময় পর্যন্ত ব্যবহার করার অনুমতি লাভ করা যায়, সেটা হলো অপারেটিং লিজ। আর ক্যাপিটাল লিজ হলো যে লিজ চুক্তিতে শুধুমাত্র ভাড়ার বিনিময়ে সম্পত্তির জীবনকালের সম্পূর্ণ সময় অথবা 75%-এর বেশি সময় ব্যবহার করার অনুমতি লাভ করা যায়, তাকে বলা হয় ক্যাপিটাল লিজ। শিক্ষার্থীগণ, এখানে দুইটি পক্ষ আসে, একটি হলো লিজি আর এটা হলো লেজর। লিজি পক্ষ হলো ভাড়াটিয়া আর লেজর পক্ষ হলো মালিক পক্ষ। লিজি পক্ষ ভাড়ার বিনিময়ে অর্থের বিনিময়ে লেজরের কাছ থেকে অর্থাৎ মালিকের পক্ষ থেকে সম্পত্তি লিজ নিয়ে থাকে। তাই এই ভাড়া প্রদান অর্থের বিনিময়ে দুইভাবে হতে পারে, একটি হলো এককালীন অর্থ প্রদান হতে পারে, আরেকটি হলো কিস্তির মাধ্যমে অর্থ প্রদান হতে পারে। এদের অঙ্কগুলি সবই কিস্তির মাধ্যমে অর্থ প্রদান লেনদেন হয়েছে, তাই কিস্তির একটি সূত্রের মাধ্যমে আমরা কিস্তির মান বের করতে পারি। তাহলে চলুন প্রথমে আমাদের একটি সূত্র দরকার, কিস্তির সূত্র। তাহলে আসুন আমরা এখানে লিখেছি প্রেজেন্ট ভ্যালুর সমান কিস্তির একটি সূত্র। এই সূত্রটি খুবই পরিচিত, কারণ টাইম ভ্যালু অফ মানির প্রেজেন্ট ভ্যালুর কিস্তির সূত্র এটি, সমান কিস্তির সূত্র। এই সূত্রকে আমরা দুইভাবে লিখতে পারি। কিস্তি যদি বছরের শেষে হয় অর্থাৎ এন্ডিং প্রতি বছরের শেষে, তাহলে আমাদের প্রথম সূত্রটি, আর যদি বছরের শুরুতে হয় বিগিনিং, তাহলে আমাদের দ্বিতীয় সূত্রটি। দুটি সূত্র একই সূত্র, শুধুমাত্র পার্থক্য হলো শেষে 1+i এটি অতিরিক্ত লিখতে হয়। তাহলে সূত্রটা লেখা হয়েছে এখানে এ হলো অ্যানুইটি বা ইনস্টলমেন্ট কিস্তি, আই হলো ইন্টারেস্ট রেট, আর ব্র্যাকেটের ভিতরে 1 - 1/1+i টু দি পাওয়ার n। n হলো লিজের আয়ুষ্কাল, কত বছর আমরা লিজ নেওয়া হয়েছে, লিজের আয়ুষ্কালটা n এর মান। সেক্ষেত্রে একইভাবে আমরা বিগিনের সূত্রটা দেখলাম, শুধুমাত্র বাড়তি কথা হলো লাস্টে 1+i একটি বেশি লেখা হয়েছে সুদের হার। এবার আসুন, একটি সম্পত্তির আয়ুষ্কাল শেষ হলে বা চুক্তির সময় শেষ হলে রেসিডেন্ট ভ্যালু বা স্যালভেজ ভ্যালু থাকতে পারে। এই স্যালভেজ ভ্যালু মালিক কর্তৃক অনেক সময় গ্রান্টেড হয়, অনেক সময় গ্রান্টেড হয় না। যেটি গ্রান্টেড হয় না সেটাকে বলে আনগ্রান্টেড রেসিডেন্ট ভ্যালু। সেক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা নেই, কোনো ট্রিটমেন্ট দেওয়া লাগে না। কিন্তু যদি বলা হয় গ্রান্টেড স্যালভেজ ভ্যালু, সেক্ষেত্রে আমাদের বাড়তি একটি কথা লিখতে হয় প্রেজেন্ট ভ্যালু সূত্রের সাথে। যেমন এই গ্রান্টেড ভ্যালু আমরা এখানে দিয়েছি যে প্রেজেন্ট ভ্যালু সূত্রের সাথে লাস্টে প্লাস স্যালভেজ ভ্যালু বাই 1+i টু দি পাওয়ার n, এই কথাটুক লিখে দিতে হবে। বিগিনিংয়ের ক্ষেত্রেও তাই 1+i এর পরে প্লাস স্যালভেজ ভ্যালু বা রেসিডেন্ট ভ্যালু ডিভাইড বাই 1+i টু দি পাওয়ার n, এটা হলো গ্রান্টেড স্যালভেজ ভ্যালু। যদি পড়ছে গ্রান্টেড স্যালভেজ ভ্যালু থাকে, তাহলে আমাদের সূত্রটা বাড়তি এইটুকু লিখে দিতে হবে কিস্তি বের করার সময় বা প্রেজেন্ট ভ্যালু ফেয়ার ভ্যালু বের করার সময়। সেক্ষেত্রে একটি সূত্র আমরা 4 ভাবে লিখেছি। প্রথমে আনগ্রান্টেডের দুটো সূত্র দিয়েছি, আবার ওই একই সূত্র গ্রান্টেড স্যালভেজ ভ্যালুর জন্য দুটি দিয়েছি, শুধুমাত্র বাড়তি হলো স্যালভেজ ভ্যালু লাস্টে লিখতে হবে। এই এবার আসুন আমরা ফরম্যাট অনুযায়ী গাণিতিক সমস্যাগুলো দেখে আসি। শিক্ষার্থীগণ, 1 নম্বর ফরম্যাট অ্যাকাউন্টিং ফর লিজ। এই অধ্যায়ের অধিকাংশ অঙ্ক, এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কই 1 নম্বর ফরম্যাট থেকে আসে। 2 নম্বর ফরম্যাট থেকে এই অধ্যায়ে অঙ্ক প্রশ্ন করা হয় না। তাহলে আসুন, 1 নম্বর ফরম্যাটের বৈশিষ্ট্য যে প্রশ্নপত্রে আমাদের 8টি আইটেম দেওয়া থাকতে পারে, এর মধ্যে 4টি আইটেম আমাদের কোনো কাজে লাগে না, আর বাকি 4টি আমাদের প্রয়োজন হয়। তাহলে আসুন আমরা দেখে আসি। প্রথমে 1 নম্বর অ্যাসেট ফেয়ার ভ্যালু। প্রশ্নের ভিতরে অ্যাসেট ফেয়ার ভ্যালু দেওয়া থাকবে। আর 2 নম্বর লিজ ফেয়ার ভ্যালু, লিজ পেমেন্টের ফেয়ার ভ্যালু দেওয়া থাকবে। ইনস্টলমেন্ট ফেয়ার ভ্যালু, কিস্তির ফেয়ার ভ্যালু দেওয়া থাকবে। যদি কিস্তির ফেয়ার ভ্যালু দেওয়া না থাকে, তাহলে
প্রেজেন্ট ভ্যালুর মাধ্যমে লিজ ফেয়ার ভ্যালু দিয়ে আমরা কিস্তির ফেয়ার ভ্যালু বের করতে পারি। আর যদি লিজ ফেয়ার ভ্যালু না দেওয়া থাকে প্রেজেন্ট ভ্যালুটি, তাহলে আমরা ইনস্টলমেন্টের সাহায্য নিয়ে প্রেজেন্ট ভ্যালু করে লিজ ফেয়ার ভ্যালু তৈরি করে নিতে পারবো। এবার আসুন গ্রান্টেড রেসিডেন্ট ভ্যালু, এটা কাজে লাগবে, আনগ্রান্টেড কোনো কাজে লাগবে না। আর প্রথমে অ্যাসেট ফেয়ার ভ্যালু, এটি কোনো কাজে লাগে না। এরপর আসুন 5 নাম্বার, লাইফ অফ দ্য অ্যাসেট। অ্যাসেটের আয়ুষ্কাল দেওয়া থাকবে, আবার লাইফ অফ দ্য লিজ। সর্বদাই আমাদের লাইফ অফ দ্য লিজ প্রয়োজন আছে, এটা প্রয়োজন হবে নাম্বার অফ ইয়ার, কিন্তু লাইফ অফ দ্য অ্যাসেট প্রয়োজন লাগবে না। ইন্টারেস্ট রেট, এটি আমাদের কাজে লাগবে, কিন্তু ইমপ্লিসিট রেট কোনো কাজে লাগবে না, এটিও দেওয়া থাকতে পারে, অনেক সময় দেওয়া থাকে না। শিক্ষার্থীগণ, এবার আসুন আমরা এই ফরম্যাটে সর্বোচ্চ প্রশ্ন হতে পারে 5টি। প্রত্যেকটি অঙ্কে অনেক সময় এখান থেকে 3টি বা 2টি বা 1টি প্রশ্ন হয়, অনেক সময় 5টা প্রশ্ন একসাথে হতে পারে। তাহলে আসুন প্রশ্নগুলো কি হতে পারে। প্রথম প্রশ্ন হলো, হোয়াট টাইপ অফ লিজ ইজ দিস, এক্সপ্লেইন। ব্যাখ্যা করো যে এই লিজটি অপারেটিং নাকি ক্যাপিটালাইজ লিজ। এটা আমাদের 1 লাইন লিখে দিতে হবে 1 মার্কের জন্য। 2 নম্বর প্রশ্ন হলো, কম্পিউট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য মিনিমাম লিজ পেমেন্ট। অর্থাৎ কিস্তির মান দেওয়া থাকবে, প্রেজেন্ট ভ্যালু অফ ফেয়ার ভ্যালু নির্ণয় করতে হবে। এবার আসুন 3 নম্বর বসে, কম্পিউট দ্য ইনস্টলমেন্ট। অনেক সময় ফেয়ার ভ্যালু, লিজের ফেয়ার ভ্যালু দেওয়া থাকবে, কিস্তির মান বের করতে হবে, এর মান। 4 নম্বর প্রশ্ন হতে পারে, প্রিপেয়ার অল নেসেসারি জার্নাল এন্ট্রি, জার্নাল দিতে হবে। আর 5 নম্বর বলা হচ্ছে, শিডিউল অফ এ লিজ পেমেন্ট। লিজ পেমেন্টের একটি তালিকা তৈরি করতে হবে। শিক্ষার্থীগণ, এই সর্বোচ্চ 5টা প্রশ্ন হতে পারে। তাহলে আসুন আমরা প্রথমে 1 নম্বর প্রবলেমটি দেখি। 1 নম্বর প্রবলেমটি ইজি প্লাস হ্যান্ডনোটের 1 নম্বর প্রবলেম বলা হচ্ছে, রূপন্তী কর্পোরেশন এন্টার ইনটু এ 6 ইয়ার লিজ অফ ইকুইপমেন্ট অন জানুয়ারি 1, 2019। জানুয়ারি 1 এর 1 তারিখে 2019 সালে লিজ নেওয়া হয়েছে 6 বছরের জন্য। রূপন্তী কর্পোরেশন এটা লিজ নিয়েছে 6 বছরের জন্য। হুইচ রিকোয়ার্ড 6 অ্যানুয়াল পেমেন্ট অফ টাকা 30,000 ইচ। প্রত্যেকটা কিস্তি প্রদান করতে হবে 30,000 টাকা করে, 6টা কিস্তি দিতে হবে। বিগিনিং শুরু হবে জানুয়ারি 1, 2019 সাল। অর্থাৎ বছরের শুরু থেকে কিস্তি দেওয়া শুরু করতে হবে। এটা বিগিনিং এর সূত্র ইউজ করতে হবে সূত্রের মধ্যে। এবার আসুন, ইন অ্যাডিশন রূপন্তী গ্যারান্টিজ দ্য লেজার এ রেসিডাল স্যালভেজ ভ্যালু অফ টাকা 20,000 অ্যাট লিজ ইন্ড। লিজ আয়ুষ্কাল শেষ হলে স্যালভেজ ভ্যালু থাকবে 20,000 টাকা। এই 20,000 টাকা গ্যারান্টেড বলা হয়েছে, আনগ্যারান্টেড নয়। তাহলে গ্যারান্টেড যদি হয়, স্যালভেজ ভ্যালু আমাদের সূত্রের শেষে একটা প্লাস করে স্যালভেজ ভ্যালু ডিভাইড বাই 1 + i টু দি পাওয়ার n, এই সূত্রটা ব্যবহার করতে হবে। এবার আসুন, দ্য ইকুইপমেন্ট হ্যাজ এ ইউজফুল লাইফ অফ 6 ইয়ার্স। এই ইকুইপমেন্টের প্রকৃত আয়ুষ্কাল 6 বছর, আর লিজ হলো 6 বছর। তাহলে 100% টাইম লিজ ব্যবহার করতে পারতেছে লিজি, এজন্য এটাকে বলা হবে ক্যাপিটাল লিজ। কারণ 100% টাইম, 75%-এর বেশি সময়কাল সে ইউজ করতে পারতেছে। প্রিপেয়ারে জানুয়ারি 1, 2019 জার্নাল এন্ট্রি ইন দ্য বুক অফ রূপন্তী। রূপন্তীর বইতে আমাদের 1 জানুয়ারি 2019 সালের একটি জাবেদা দিতে হবে। কর্পোরেশন অ্যাজুমিং অ্যান্ড ইন্টারেস্ট রেট, যেখানে বোরোয়িং রেট আছে 10%। শিক্ষার্থীগণ, আমরা বলেছি যে 2টি রেট থাকতে পারে, একটা হলো বোরোয়িং রেট বা ইন্টারেস্ট রেট, আরেকটা হলো ইমপ্লিসিট রেট। ইমপ্লিসিট রেট থাকলেও আমাদের কোনো কাজে লাগে না, যদিও এখানে নাই। যাক, তাহলে আমরা প্রশ্নটি ভালোভাবে পড়ে নিলাম। এবার আসুন, রিকোয়ারমেন্ট আমাদের কি চাওয়া হয়েছে। রিকোয়ারমেন্ট বলা হচ্ছে 3টি। প্রথম রিকোয়ারমেন্ট, হোয়াট টাইপ অফ লিজ ইজ দিস, এক্সপ্লেইন। এই লিস্টটা কোন টাইপের, কোন ধরনের। তাহলে এই লিস্টটা আমরা প্রথমে দেখে ফেলেছি যে 6 বছর আয়ুষ্কালের মধ্যে 6 বছরই লিজ থাকবে, তার মানে পূর্ণ সময়টি লিজের মধ্যে কাটিয়ে দেবে। এটি হলো ক্যাপিটালাইজ লিজ। উত্তরটি লিখতে হবে, দিস ইজ এ ক্যাপিটাল লিজ বিকজ দ্য লিজ টার্ম ইজ গ্রেটার দ্যান 75% অফ দ্য ইকোনমিক লাইফ অফ দ্য লিজ অ্যাসেট। লিজ অ্যাসেটের 75%-এর বেশি সময়, অর্থাৎ 100% সময় লিজ নেওয়া যাবে, এই জন্য এটা ক্যাপিটালাইজ লিজ হয়েছে। যাই হোক, 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, কম্পিউট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য মিনিমাম লিজ পেমেন্ট। লিজ পেমেন্ট আমাদের 30,000 টাকা। এই 30,000 টাকা 6টি কিস্তি দিতে হবে 6 বছরে। তাহলে আমাদের লিজ পেমেন্টের ফেয়ার ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে সূত্রের মাধ্যমে। শিক্ষার্থীগণ, যে সূত্রটি আমরা প্রথমেই দেখেছি, এই সূত্রটা ইউজ করতে হবে। যেহেতু এখানে গ্যারান্টেড বলা হয়েছে এবং বিগিনিং বলা হয়েছে, তাহলে এই সূত্রটা আমাদের এখন ইউজ হবে। আসুন আমরা সূত্রটি দেখে আসি। ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট প্রেজেন্ট ভ্যালু অফ ফর অন 6 ইয়ার
এখানে বলা আছে উই নো দ্যাট, আমরা জানি প্রেজেন্ট ভ্যালু সূত্র a ডিভাইড বাই i ব্র্যাকেট শুরু 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n, এরপরে 1 প্লাস i প্লাস সেলভেজ ভ্যালু ডিভাইড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। ঠিক আছে, এবার আমরা হিয়ারে মানগুলো বসিয়ে পাই। প্রেজেন্ট ভ্যালু এটি বের করবো, এই জন্য হট দিয়ে রেখেছি। আর i এর মান 10% 1.10, n হলো 6 বছর, কিস্তি এর মান হলো 30,000 টাকা। এই 4টি আইটেমের মধ্যে যে কোনো একটি আইটেম হট থাকতে পারে, এই একই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। তাহলে আসুন আমরা প্রেজেন্ট ভ্যালুটা বের করি। এর মান বসালাম 30,000 টাকা ডিভাইড বাই i এর মান 0.10, ব্র্যাকেট শুরু, ভিতরে 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস i, i এর মান 10% টু দি পাওয়ার n 6 বছর, 1 প্লাস i 10% প্লাস সেলভেজ ভ্যালু 20,000 টাকা 1 প্লাস i টু দি পাওয়ার n 6 বছর। ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেছি, এখান থেকে সবগুলো যোগ করে পেয়েছি 1,55,012 টাকা। এটি হলো ফেয়ার ভ্যালু অফ লিজ পেমেন্ট, এটি আনসার। এবার আসুন 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে প্রিপেয়ারে অল নেসেসারি জার্নাল এন্ট্রি। জার্নাল এন্ট্রি দিতে হবে শুধুমাত্র জানুয়ারি 1, 2019 সালের। এখন আসুন 19 সালে দুইটি জাবেদা হবে। প্রথমে ক্রয়ের জন্য আমরা যখনই লিজ নেব, লিজের সময় প্রত্যেকটা যে কোনো মেথডে প্রত্যেকটা অঙ্কেই প্রথম একটা জাবেদা হবে। লিজের ফেয়ার ভ্যালু যেটা বের হলো 1,55,012 টাকা, এই টাকা দ্বারা শুরুতেই একটা জাবেদা দিতে হয়। সে জাবেদাটা হলো 1 জানুয়ারিতে লিজ ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট আর লিজ লায়াবিলিটি ক্রেডিট। যেহেতু এটা ক্যাপিটাল লিজ, তাই আমরা এখানে ক্যাপিটাল লিজ লিখেছি। যদি এটা অপারেটিং হতো তাহলে অবশ্যই অপারেটিং লিজ লিখে দিতাম। তাহলে শিক্ষার্থীগণ প্রথম জাবেদাটা হলো। এবার আসুন দ্বিতীয় জাবেদাটা, যেহেতু কিস্তির টাকা বছরের শুরুতেই করতে হবে, তাহলে 2019 সালের শুরুতে 1 জানুয়ারিতে একটা কিস্তি প্রদান করতে হবে। আর কিস্তির পরিমাণ প্রস্তে দেওয়া আছে 30,000 টাকা, তাই লেখা হয়েছে লিজ লায়াবিলিটি ডেবিট আর ক্যাশ ক্রেডিট। এরপরে বছরের শেষে আরও দুইটা জাবেদা দিতে হয়, ইন্টারেস্টের একটি জাবেদা আর ডিপ্রিসিয়েশনের একটা জাবেদা। যদিও এখানে চা হয়নি বলে আমরা এটি দিলাম না, পরবর্তী অঙ্কে আমরা এগুলো দেখবো ইনশাল্লাহ। তাহলে আসুন এবার আমরা দ্বিতীয় অঙ্কটি দেখতে পারি। শিক্ষার্থীগণ 2 নম্বর প্রবলেম ইজি প্লাস হ্যান্ড নোটে বলা হচ্ছে ইউজ দ্য ইনফরমেশন ফর রূপন্তী কর্পোরেশন ফ্রম প্রবলেম নাম্বার 1। 1 নম্বর প্রবলেমে রূপন্তী কর্পোরেশনের ইনফরমেশনটা আমরা সম্পূর্ণ ইউজ করব, এবং এখানে আমাদের বাড়তি কিছু কথা বলা হচ্ছে। অ্যাজুমিং দ্যাট ফর দ্য ল্যান্ডমার্ক কোম্পানি দ্য লেজার, মনে করেন যে রূপন্তী কোম্পানি লেজারের কাছ থেকে লেজারের কাছ থেকে লিজ নিয়েছে, তার নাম হলো ল্যান্ডমার্ক। এখন দ্য কালেক্টিবিলিটি ইজ রিজনেবল প্রিডিক্টেবল, দেয়ার আর নো ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য ক্যারিং অ্যামাউন্ট অফ দ্য ইকুইপমেন্ট ইজ 1,55,012 টাকা। এই ইকুইপমেন্টটির প্রেজেন্ট ভ্যালু ফেয়ার ভ্যালু হচ্ছে 1,55,012 টাকা। যদিও লিজের ফেয়ার ভ্যালু 1,55,012 টাকার সাথে এটি মিলে গেছে, মিলতে পারে, অনেক সময় নাও মিলতে পারে। তাহলে মালিক পক্ষের কাছে এই সম্পত্তির অরিজিনালি প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 1,55,012 টাকা। এখন এটি আমাদের কি করতে হবে? প্রশ্ন বলা হচ্ছে প্রিপেয়ারে ল্যান্ডমার্ক কোম্পানি জার্নাল এন্ট্রি। শিক্ষার্থীগণ তাহলে লেজারের বইতে আমাদের জার্নাল দিতে হবে। আমরা পূর্বের 1 নম্বর প্রবলেমটি শিখেছি লিজের বইতে, আর ঠিক তার বিপরীত লেজারের বইতে জাবেদা দিতে হবে। এখন জানুয়ারি 1, 2019 সাল, শুধুমাত্র জানুয়ারি মাসের 1 তারিখের জাবেদা দুইটি হবে, ওই দুইটি জাবেদাই দিতে হবে। তাহলে 1 নম্বর প্রবলেমে আমরা যে জাবেদা দিয়েছি তার বিপরীত জাবেদা হবে 2 নম্বর প্রবলেমে ল্যান্ডমার্কের অর্থাৎ লেজারের বইতে। তাহলে আসুন প্রথমে 19 সালের আমরা লিজ রিসিভেবল ডেবিট আর লিজ ইকুইপমেন্ট ক্রেডিট, কারণ ল্যান্ডমার্ক সম্পত্তিটি লিজ দিয়েছিল রূপন্তীর কাছে, এই জন্য রূপন্তী তার কাছে একটা সম্পদ হয়ে দাঁড়াইছে, অতএব লিজ রিসিভেবল ডেবিট আর ইকুইপমেন্ট চলে গেছিল বলে ইকুইপমেন্ট ক্রেডিট বিপরীত হলো। এবার আসুন দ্বিতীয় জাবেদা, রূপন্তী টাকা প্রদান করেছে আর ল্যান্ডমার্ক এটি গ্রহণ করেছে, তাই জাবেদা হয়েছে ক্যাশ ডেবিট আর লিজ রিসিভেবল ক্রেডিট 30,000 টাকা। শিক্ষার্থীগণ এ হলো আমাদের ল্যান্ডমার্কের জাবেদা অর্থাৎ লেজারের জাবেদা শেখা হলো। তাহলে আজকে আমরা লিজি এবং লেজারের দুইটি বইতে জাবেদা শিখলাম এবং বেসিক সম্পর্কে জানলাম বিস্তারিত। আগামী ক্লাসে আমরা পরবর্তী অঙ্কগুলো দেখব। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।